সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জনগণের জন্য তথ্য অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাই। তথ্য আমাদের জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। রাষ্ট্রের প্রতিটি নাগরিকেরই তথ্য পাওয়ার অধিকার রয়েছে, আর এই অধিকার নিশ্চিত করতে 2009 সালে সরকার প্রণয়ন করে তথ্য অধিকার আইন। এই আইনের মাধ্যমে যে কোনো নাগরিক চাইলেই নির্দিষ্ট নিয়ম মেনে সরকারি দপ্তর অথবা স্বায়ত্তশাসিত অথবা ক্ষেত্রবিশেষে বেসরকারি বিভিন্ন দপ্তরে তার প্রয়োজনীয় তথ্যটি তিনি পেতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক, জনাব জিএম সাইফুল ইসলাম, তথ্য কর্মকর্তা, আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডি। আছেন জনাব নুরুদ্দিন আলমগীর, ব্যুরো প্রধান, ডেইলি সান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। আলোচনায় আসবো। জনাব নুরুদ্দিন আলমগীর, আপনার কাছে তথ্য এবং তথ্য অধিকার বলতে আমরা আসলে কি বুঝি? তথ্য তো এখন আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আমরা বলি প্রতিদিন আমাদের প্রয়োজন হয়, তো সেটার পাশাপাশি তথ্য এমন একটি পর্যায়ে এখন আমাদের কাছে পৌঁছেছে। তথ্যটা পৃথিবীতে এখন তথ্যের যে যত বেশি শক্তিশালী সে তত বেশি প্রভাব বিস্তার করতে পারে, সেটা আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেখতেই পাই। তো সেই হিসেবে তথ্য আসলে এখন আমাদের দৈনন্দিন জীবনে খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এটার গুরুত্ব আরও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এটা যেমন আমাদের মৌলিক অধিকার রয়েছে, তেমনি তথ্য এখন একটা মৌলিক অধিকারের পর্যায়ে পড়েছে। এটা আমাদের প্রাপ্তির অধিকার আছে। সরকার সেই আইন করেছে, সেই আইন অনুযায়ী রাষ্ট্রের যে কোনো নাগরিক নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেই তথ্য পেতে পারে। তো সেই তথ্য তার নিজস্ব কাজে লাগাতে পারে, গবেষণা থেকে শুরু করে আমরা সাংবাদিকতা এবং সব জায়গাতেই। তো এখন বলা যায় তথ্য একটা খুব অপরিহার্য উপাদান হয়ে গেছে এখন আমাদের জীবনের সাথে। জি, জনাব সাইফুল ইসলাম, নিশ্চয়ই কিছু প্রয়োজনীয়তা থেকে তথ্য অধিকার আইনটি করা হয়েছিল। আপনি একটু আমাদেরকে যদি বলতেন এই আইনের প্রয়োজনীয়তাটা কি, একটু বিশদভাবে যদি বলেন। সরকার 2009 সালে 6 এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে তথ্য অধিকার আইন প্রণয়ন করে। আমরা প্রথম থেকে যদি একটু আসি, যে নুরুদ্দিন ভাই যেমনটা বলছিলেন যে তথ্য কি, যেই জিনিসটা আমরা কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কাজে লাগাই। আমি এখন এই এলাকা দিয়ে যাব, রাস্তাঘাটের কী অবস্থা, অথবা এখানে মোড়ের জ্যাম আছে কিনা, বা অথবা পানি উঠছে কিনা, এই জিনিসগুলো যখন আমরা জানতে চাই, সেটাই আমাদের তথ্য। সেটাই আমরা আমাদের সব কাজে বলতে গেলে এখন অপরিহার্য, যেটা আলমগীর ভাই বললেন। তো এই তথ্যগুলো এখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রয়োজন হয়। বিশেষ করে মিডিয়া জগতের আমাদের সাংবাদিক ভাইরা তো প্রতিনিয়ত তথ্য ছাড়া চলতেই পারেন না। তো ওনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে সরকারি অফিস আদালতে অথবা সরকারি সাহায্যপুষ্ট বিভিন্ন অফিসে বা এনজিওতেও ওনারা বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে ওনাদের যে চাহিত তথ্য সেটা সঠিকভাবে অথবা সময় মতো পাচ্ছেন না। তো এটা নিয়ে সুশীল সমাজ এবং সাংবাদিক শ্রেণী বিভিন্ন দিন ধরে সরকারের বিভিন্ন ফোরামে কথা বলতেছিল, আন্দোলন করছিল। তো এর প্রেক্ষিতে সরকার 2009 সালে তথ্য অধিকার আইনটা বাস্তবায়ন করে। এই আইনটা বাস্তবায়নের কারণে কি হবে? প্রথম কথা হচ্ছে, সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে আপনার দুর্নীতি হ্রাস পাবে, সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে, সর্বোপরি জনগণ ক্ষমতায়িত হবে। এই আইনের একটা বিশেষ দিক হলো, এই আইনের জনগণ হচ্ছে রাজা, আর আমরা যারা সরকারি কর্মচারী আছি এবং সরকারি সাহায্যপুষ্ট বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো আছে, তারাই হচ্ছে প্রজা। আমরাই তথ্য দিতে বাধ্য থাকবো জনগণকে অথবা যারা চায়। তো এই তথ্য অধিকারের ফলে যখন গণতন্ত্র সুসংহত হবে, সমাজে মানুষের নির্দিষ্ট যে চাহিদা তথ্য সে ফেলে তার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সহজতর হবে এবং সর্বোপরি রাষ্ট্রের উন্নয়ন হবে। জনাব নুরুদ্দিন, আপনার কাছে আসব। তথ্য অধিকার আইনের প্রয়োজনীয়তাটা আপনি যদি একটু বলেন আমাদেরকে। আইনের প্রয়োজনীয়তাটা বলতে সরকারের একটা মৌলিক উদ্দেশ্য ছিল, আমি যেটা মনে করি, যে স্বচ্ছতা ও জবাবদিহিতাটা নিশ্চিত করা। রাষ্ট্রের যেই মানুষ যে কর দিচ্ছে, তার করের টাকা সরকার যে কাজগুলো করছে, সে কাজগুলো আসলেই ঠিকমতো হচ্ছে কিনা,
হলে কিভাবে হচ্ছে বা কতটুকু ফলপ্রসূ হচ্ছে। তথ্য অধিকার আইনে আপনারা দেখবেন যে অনেকগুলো বিষয় আছে, সেখানে বলা হয়েছে যে বছরওয়ারি যে কার্যক্রমগুলো আছে নির্দিষ্ট সংস্থাগুলো, সেই কার্যক্রমগুলোকে জনগণ যাতে সহজে বুঝতে পারে সেই ধরনের কাঠামোতে প্রচার করার একটা বিধান আছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন তথ্য কর্মকর্তা নিয়োগেরও একটা বিষয় রয়েছে। তো এই প্রয়োজনীয়তাটা বলতে আমাদের সমাজে তো আসলে দুর্নীতি আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো তথ্যের অবাধ প্রবাহটা নিশ্চিত করার জন্যই মূলত সরকার এই তথ্য আইনটা করেছে। এখানে আপনার কিছু সংবেদনশীল বিষয় ছাড়া, যেমন রাষ্ট্রের অখণ্ডতা, সার্বভৌমত্ব অথবা রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়গুলো জড়িত যে বিষয়গুলো আছে সেটা ছাড়া বাকি বেশিরভাগ তথ্যই এখানে প্রদান করার বিষয়টি রয়েছে আমাদের এই আইনে। পাশাপাশি বিদেশি রাষ্ট্রের সাথে যদি কোনো গোপনীয়তা থাকে, যেগুলো প্রকাশ হলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে, অথবা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ থাকে, আমাদের যে কর, আবগারি শুল্ক সহ যেসব বিষয়গুলো আছে যেগুলো অগ্রিম প্রকাশিত হলে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন নীতি নির্ধারণ যেগুলোর সাথে আর্থিক বিষয় আছে, এগুলো ছাড়া মোটামুটি সবগুলোই প্রকাশ করার একটা বিষয় আছে। এতে জনগণ চাইলেই তার নির্দিষ্ট তথ্যটা সে জানতে পারে। জনাব সাইফুল ইসলাম, তথ্য অধিকার আইনের উল্লেখযোগ্য দিকগুলো কি কি আপনি যদি আমাদের একটু বলতেন। ধরুন আমি একজন নাগরিক, আমি একটা তথ্য পাওয়ার জন্য আমি একটা অফিসে যেতে হলে আমাকে কোন কোন পদ্ধতি, কোন কোন ধাপগুলো আমাকে পেরোতে হবে? আমাদের যে বিধিবদ্ধ আইন, তথ্য অধিকার আইন, এই আইনের প্রথম দিকেই আপনার বলা আছে যে প্রত্যেক সরকারি অফিসে, অর্থাৎ যাদের জন্য এই আইনটা বলবৎ, সেই অফিসে আপনার জনগণের জন্য তথ্যগুলা নির্দিষ্ট আকারে সূচিবদ্ধ করে, মানে ডিসিপ্লিন আকারে আপনাকে রক্ষা করতে হবে, যেন জনগণ চাইলে সে তথ্য পেতে পারে। আর এই আইনের 10 ধারায় বিধান আছে যে প্রত্যেক অফিসে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে, যাকে আমরা তথ্য প্রদানকারী কর্মকর্তা বলি। কারো যখন কোনো তথ্যের প্রয়োজন হবে বা কোনো সাংবাদিক বা কোনো জনগণের, তখন উনি ওই অফিসে যাওয়ার পরে প্রথমে দেখবেন বা খুঁজবেন যে এখানকার তথ্য প্রদানকারী কর্মকর্তাকে থাকার বিধান বাধ্যতামূলক, থাকতেই হবে এই আইন মোতাবেক। সরকারের নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম ক, ওই তথ্য অধিকার আইনের বিধিমালায় এটা উল্লেখ আছে। সেই ফরম্যাট মোতাবেক উনি ওনার কি তথ্য সেটা পূরণ করে, ওই ফর্মটা পূরণ করে উনি তথ্য প্রদানকারী কর্মকর্তার নিকট জমা দেবে। সেটা উনি লিখিতভাবে দিতে পারে বা ইলেকট্রনিক ডিভাইসে দিতে পারে বা ইমেলও দিতে পারে। যখনই উনি ওনার এই চাহিত তথ্য প্রদানকারী কর্মকর্তার নিকট জমা দিবেন, তখন তথ্য প্রদানকারী কর্মকর্তা দেখবেন যে আইনের 7 ধারায় কতগুলো তথ্য দেয়া যাবে না এরকম বিধান আছে। সেই বিধানের যদি না পড়ে, তাহলে উনি এই তথ্যগুলা আবেদনকারীকে আবেদন করার 20 কার্য দিবসের মধ্যে, আমি আবার বলি 20 কার্য দিবসের মধ্যে উনি এই তথ্যগুলা আবেদককে দিতেই হবে। যদি এই তথ্যের সাথে সরকারের অন্য কোনো ডিপার্টমেন্ট বা ওনাদেরই অন্য কোনো ইউনিট জড়িত থাকে, যে অন্য অফিস থেকে তথ্য আনা প্রয়োজন, সেক্ষেত্রে উনি আরও 10 কার্য দিবস অতিরিক্ত সময় পাবেন। অর্থাৎ সব মিলে মোট ওনাকে 30 কার্য দিবসের মধ্যে ওই আবেদনকারীকে তথ্য দিতে হবে। উনি যদি তথ্য না দেন অথবা 7 ধারার বিধানের মধ্যে পড়ে, সেটা ওনাকে 10 কার্য দিবসের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে যে আমি এই তথ্য আপনাকে এই কারণে দিতে অপারগ। আর যদি পদার্থ তথ্যের কোনো মূল্য থাকে, যেমন আপনি যদি একটা গ্যাজেট চান, গ্যাজেটে একটা মুদ্রিত মূল্য আছে, সেটা আপনাকে আবেদনকারীকে শোধ করতে হবে। অথবা যদি আপনার অনেকগুলো ফটোকপি লাগে তথ্য প্রদানের ক্ষেত্রে, সেই ফটোকপি খরচ, অথবা যদি আপনি সিডিতে নিতে চান, সিডির ক্রয় মূল্য, সেটা আপনাকে দিতে হবে। এবং 5 কার্য দিবসের মধ্যে তথ্য প্রদানকারী কর্মকর্তা আবেদনকারীকে বলবেন যে আপনার তথ্যের এই খরচ আছে সামান্য, সেটা আপনি শোধ করেন। শোধ করার পরে উনি আবেদনকারীকে ওই তথ্যগুলা দিবেন। যদি উনি না দেন ওই সময়ের মধ্যে, সেক্ষেত্রে আবেদনকারীর করণীয় কি? যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদানকারী কর্মকর্তা
তথ্য দিতে ব্যর্থ হন অথবা উনি কোনো ডিসিশন দেন নাই, উনি অপারগ হয়েছেন, সেক্ষেত্রে ওই অফিসের নেক্সট হায়ার অফিস যেটা আছে, মানে এর পরবর্তীতে অফিস, ওনাদের কাছে আপিল করতে হবে। আমি যদি ধরি যে আপনি উপজেলা নির্বাহী অফিসারের অফিসে কোনো তথ্যের জন্য গেলেন, তাহলে ওনার নেক্সট হায়ার অফিস হচ্ছে ডিসি স্যারের অফিস, তাহলে আপনাকে ওখানে আপিল করতে হবে। এরকম প্রত্যেক অফিসেরই নেক্সট হায়ার অফিস যে আছে ওখানে একজন আপিল কর্মকর্তা থাকবেন। ওনাকে ওই তথ্য প্রদানকারী কর্মকর্তার ডিসিশন প্রদানের 30 দিনের মধ্যে আপিল কর্মকর্তার নিকট ওনার যে তথ্য চাইয়া এবং অপারগতার বিষয় উল্লেখ করে নির্দিষ্ট ফর্ম আছে, ফর্ম গ, এই ফর্ম মোতাবেক উনি আপিল কর্মকর্তার নিকট আপিল করবেন। জি, আপিলেও যদি তিনি কোনো প্রতিকার না পান সেক্ষেত্রে পরবর্তী কোনো ধাপ আছে কি? অবশ্যই আছে। এই আইনটাই হচ্ছে এইখানেই জনগণের ক্ষমতা, এই জন্যই জনগণের এই জন্যই জনগণকে ক্ষমতায়িত করে। আপিলে যদি তথ্য আবেদনকারী ব্যর্থ হন বা আপিল কর্মকর্তা কোনো ডিসিশন দেন নাই অথবা আপিলে উনি সংক্ষুব্ধ হয়েছেন আবেদক, সেক্ষেত্রে উনি এই আইনের পিছনের দিকে 24 ধারায় আছে, ওনাকে আমাদের বা এই আইনের অধীনে সরকারের একটা তথ্য কমিশন আছে ঢাকায় তার অফিস, তথ্য কমিশনের কাছে উনি অভিযোগ দায়ের করবেন। আমি আবার বলছি, অভিযোগ দায়ের করবেন, নট আপিল। উনি তথ্য কমিশন কিন্তু আপিল করবেন না, তথ্য কমিশনে এই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। অভিযোগ দায়ের করার পরে কমিশন সেটা প্রধান তথ্য কমিশনার নিজেই যাচাই বাছাই করতে পারেন, নিজেই তদন্ত করতে পারেন, অথবা ওখানে ওনার প্রধান তথ্য কমিশনার সাথে আরও 2জন তথ্য কমিশনার থাকেন, মোট 3 জন সমন্বয়ে যে কমিশনটা, ওনারা অন্য কোনো কমিশনার মহোদয়কে দিয়েও সেটা তদন্ত করাতে পারেন। জনাব নুরুদ্দিন, এই যে উনি বললেন আবেদন করতে হবে 30 দিনের একটা সময়সীমা, এই যে দীর্ঘ একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলা পার হয়ে একজন ব্যক্তি তার প্রয়োজনীয় তথ্যটি পাওয়ার জন্য তার যে তৎপরতা থাকে সেটি কি আসলে উনি ঠিক মতো আসলে করতে পারেন? এই যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে কি আসলে আর একটু কম সময় বা এটা কি একটু বেশি সময় হয়ে যাচ্ছে না? এই প্রক্রিয়াগুলোর আরও কোনো সংশোধনের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কি না? না, আসলে এখানে দুইটা বিষয়। একটা সময় তো আমাদের এই আইনটা যখন ছিল না তখন আমাদের আনুষ্ঠানিক তথ্য পাওয়ার কোনো সুযোগই ছিল না। তো এখন যেহেতু একটা সুযোগ হয়েছে আমাদের, তো এখানে যেই সময়গুলো নির্ধারিত হয়েছে আসলে যে 20 কার্য দিবস এবং এর পরবর্তীতে আরও 10 কার্য দিবস যদি অন্য কোনো সংস্থার এটার সাথে সংশ্লিষ্টতা থাকে, তো এই ক্ষেত্রে 20 কার্য দিবস সময়টা একটু বেশি। কিন্তু আপনি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে কাজের গতি বা সরকারি দপ্তরের কাজের চাপ থেকে আপনি শুরু করেন, কারণ তথ্যগুলো যদি এক জায়গায় না থাকে সেটা হয়তো কয়েক ধাপে আপনাকে একত্রিত করে সেটা প্রদান করতে হয়, তো সেই ক্ষেত্রে একটা সময় লাগতেই পারে। এখন হয়তো আমাদের কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে 20 দিন সময়টা হয়তো সর্বোচ্চ, যদিও মানে চাইলে হয়তো সহজ হলে হয়তো এটা আরও আগেও আপনি পেতে পারেন, তবে এটা আরও একটু কম করলে ভালো হয়। বাট প্রয়োজনীয়তাটা এখন যদি ব্যাপ্তিটা থাকে কাজের, সেক্ষেত্রে হয়তো এই সময়টা লাগে, কারণ এরপরে যেহেতু যাওয়ার সুযোগ নাই, আপনি তথ্য যারা প্রদান করবে তাদেরকেও একটা ব্রিদিং পিরিয়ড আমরা যেটা বলি যে এটা দেওয়া উচিত আর কি, তাহলে হয়তো সঠিকভাবে তথ্যটা তারা প্রদান করতে পারবে। 20 কার্য দিবস অথবা থার্ড পার্টি থাকলে 30 কার্য দিবস, সেটা তো হচ্ছে জেনারেল ক্ষেত্রে। ব্যাপারটা যদি এমন হয় যে কারো জীবন মৃত্যুর প্রশ্ন এখানে জড়িত বা গ্রেফতার আছে, উনি গ্রেফতার আছেন অলরেডি, উনি আপনার জেলখানা থেকে ছাড়া পাবেন, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে তথ্য দেওয়ার বিধান এই আইনে আছে। পাশে 24 ঘন্টার মধ্যে ওনাকে প্রাথমিক তথ্য দিয়ে এই আবেদনকারীকে সহায়তা করতে হবে। যে 2009 সালে আইনটি হয়েছে, তো দীর্ঘ সময় চলে গেছে, এর মধ্যে আপনার প্রত্যাশিত পর্যায়ে আইনটি কি বাস্তবায়িত হয়েছে বলে মনে করেন কি না? আমাদের তো আগে তথ্য অধিকারের যে প্রাতিষ্ঠানিক বিষয়টা ছিলই না। 2009 সালে আইন করার পরে প্রাতিষ্ঠানিক একটা আপনার অধিকার সৃষ্টি হয়েছে সবার। তো তথ্য অধিকার আইন করার পরে মানুষ যতটুকু সচেতন হয়েছে তার মধ্যে মোটামুটি সরকারি দপ্তরে আবেদনের সংখ্যা নেহাত কম না, আবেদন পড়ে এবং প্রতি বছরই আবেদনের সংখ্যা বাড়ে। তথ্য অধিকার আইনের নির্দিষ্ট ফরম্যাট মোতাবেক আইনের আবেদনের সংখ্যা বাড়ে। তো আবেদন হয়তো যত দিন যাবে, 2009 সাল থেকে 2026 সাল দীর্ঘ সময় পার হয়েছে, প্রায় 15-16 বছর, হয়তো দিন গেলে আইন হয়তো আরও আপডেট হবে, অথবা আবারও যদি
কোনো সুশীল সমাজ বা সাংবাদিক শ্রেণীর কেউ সরকারের নিকট আপত্তি দেন বা আবেদন জানান যে আইনটাকে আর একটু মডিফাই করা দরকার, যেহেতু সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু মডিফাই হয়, সেক্ষেত্রে হয়তো হবে এবং মানুষ হয়তো আরেকটু বেশি সুযোগ সুবিধা পাবে। তথ্য অধিকার আইন পরিপূর্ণভাবে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনি মনে করছেন? তথ্য অধিকার আইন তো জনগণেরই একটা ক্ষমতায়নের জন্য আইন। তো এখানে সকল ক্ষমতা অ্যাপ্লাই করবে জনগণ। সরকারি কর্মচারী হিসাবে আমরা জনগণকে তথ্য দিতে বাধ্য। তো তাহলে প্রথমে জনগণকে তার অধিকার সম্পর্কে জানতে হবে। জনগণ যদি তার অধিকার সম্পর্কে না জানে, তাহলে উনি তো তথ্য অধিকার আইনের সুফলটা নিতে পারবেন না। জনগণকে সচেতন হইতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে একটা বললেন যে 10 দিন এবং 20 কার্য দিবসের, কার্য দিবস মানে বন্ধের দিন ছাড়া, তাহলে এখানে সময়টা একটু বেশি। 20 কার্য দিবস মানে বন্ধের দিন ছাড়া ওয়ার্কিং ডেগুলা, আবার 30 কার্য দিবস মানে বন্ধের দিন ছাড়া ওয়ার্কিং ডেগুলা, তাহলে সময়টা একটু বেশি যায়। তো অনেকে হয়তো এরকম আবেদন করার পরে যদি একটু সময় বেশি লাগে মনে হয়, তাহলে ওনারা হয়তো একটু আপনার খেই হারিয়ে ফেলেন বা হতোদ্দাম হয়ে যান যে কে আবার যাবে সরকারি অফিসে বা কে আবার এতদিন পরে খুঁজবে, খবর রাখেন না। এই বাইরে কমিশনের একটা অফিস শুধু ঢাকায়, বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে কমিশনের কোনো অফিস নাই। তাহলে আমরা যদি কোনো এক জনগণ আপিলও উনি তথ্য না পান, সেক্ষেত্রে অভিযোগ দায়ের করার জন্য ওনাকে ঢাকা যেতে হবে কমিশনের কাছে। আপনি ভাবেন কক্সবাজার থেকে একজন আবেদনকারী ঢাকা গিয়ে উনি অভিযোগ দায়ের করবেন কিনা, অথবা যদি আমার তেঁতুলিয়া উপজেলার এত দূর থেকে একজন আবেদনকারী ঢাকা গিয়ে উনি কতটুকু আবেদন করবেন। সেক্ষেত্রে কমিশনের অফিসটা যদি আরও একটু বেশি হয়, তাহলে এই জনগণ আরেকটু বেশি সুবিধা পাবে। কমিশনের অফিস বাড়ানো দরকার। যে আসবো আপনার কাছে, নুরুদ্দিন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, তথ্য অধিকার আইন বাস্তবায়ন হয়েছে অনেকাংশেই, কিন্তু পুরোপুরিভাবে হয়েছে ঠিক এই মুহূর্তে এখনও ঠিক বলা যাচ্ছে না। এটি পুরোপুরি বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জগুলো কি কি মনে করছেন আপনি? আসলে পুরোপুরি বাস্তবায়ন বলতে এখানে আমি মনে করি যে হয়তো বাংলাদেশের এখনো সব মানুষ হয়তো এই আইনটা সম্পর্কে অত বেশি ওয়াকিবহাল না। আমরা হয়তো সাংবাদিকতা যারা করি, আমাদের সাথে তথ্যের সাথে যেহেতু প্রতিদিনের একটা বিষয় আছে, সাধারণ আর যারা উন্নয়ন সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ে কাজ করে বা গবেষণায় আছে, তারাই হয়তো মূলত এই কাজটার সাথে জড়িত বা এই কাজটার বিষয়ে জানে এবং হয়তো সম্পৃক্ত আছে। তারপরেও আসলে বিশাল একটা অংশের আসলে এই তথ্যগুলোর খুব প্রয়োজনীয়তা অনেকের হয়তো দরকার নাও থাকতে পারে। এই জনগোষ্ঠীও আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসলে অনেক কম না। তো সেই ক্ষেত্রে সরকার এটাকে আরও বেশি প্রচার করতে পারে, যে মানুষকে জানানো যে তার তথ্য জানার অধিকার আছে, প্রক্রিয়াটা কীরকম, প্রক্রিয়াটাকে আরও সহজ করতে পারে। এখন যেহেতু তথ্য প্রযুক্তির অনেক সহজলভ্যতা আছে, বিভিন্ন মাধ্যমে জিনিসটা আরও সহজ করতে পারে। আর সরকারও যদি তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যদি তথ্য প্রদানকারী কর্মকর্তা বা এই জিনিসগুলোকে, আমরা হয়তো অনেক জায়গায় গেলে দেখতে পারি হয়তো একজন কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটা দেওয়া হয়েছে। তো দেখা যায় যে তার হয়তো অন্যান্য কাজের ব্যস্ততা থাকে। তো সেক্ষেত্রে জিনিসগুলো আরও সহজ করতে পারে এবং সরকার তাদের যে প্রচার মাধ্যমগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে জিনিসগুলো প্রচার করতে পারে। প্রচার করলে জনগণ জানবে, তখন যার প্রয়োজন হবে সেই সুযোগটা নিতে পারে। আপনি সচেতনতার কথা বলেছেন, এই সচেতনতা সৃষ্টিতে রুট লেভেলে, গ্রাম পর্যায়ে এই আইনের সুফলটা যদি আমরা পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে সচেতনতা সৃষ্টির কি উদ্যোগ আছে? আপনি যেহেতু সরকারি কর্মকর্তা, আপনি কি আমাদেরকে বলবেন সরকারি পর্যায়ে কি উদ্যোগ আছে? যে কোনো আইনের সুফল নিতে হলে জনগণকে আগে ওই আইন সম্পর্কে জানতে হবে অথবা সচেতন হতে হবে। তো এখন তো আপনার ডিজিটাল সব কিছুই হচ্ছে, সব কিছুই চলছে। গ্রাম পর্যায়ে সচেতন করার জন্য সরকারের তথ্য মন্ত্রণালয়ের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে আমরা পিআইডি, গণযোগাযোগ অধিদপ্তর, রেডিও এবং টেলিভিশন, আমরা প্রতিনিয়ত এসব বিষয়গুলো প্রচার করে থাকি, যার যার অ্যাঙ্গেলে যেভাবে করার কথা। এর বাইরে গণমাধ্যম কর্মী হিসাবে নুরুদ্দিন আলমগীর ভাইদের যারা আছেন, ওনারাও এই বিষয়ে সরকারকে সহযোগিতা করতে হবে, কারণ সরকারের একার পক্ষে তো সবার কাছে রিচ করা নাও সম্ভব হতে পারে। তো সরকারের পাশাপাশি যারা গণমাধ্যম কর্মী, এখন আপনার সিটিজেন জার্নালিজম বা মোবাইল জার্নালিজমের কারণে এখন মফস্বলও অনেক গণমাধ্যম কর্মী ভাইদেরকে দেখা যায়। তো ওনারাও যদি ওনাদের কার্যক্রমের মাধ্যমে ওনাদের নিজ নিজ উপজেলায় বা ইউনিয়নে বা নিজ নিজ অধিক্ষেত্র এলাকায় যদি এই আইন সম্পর্কে জনগণকে আরেকটু
জানান, বা মাঝে মধ্যে দুই একটা আর্টিকেল যদি ওনারা হয়তো ওনার পত্রিকায় বা ওনার অনলাইন পোর্টালে যদি লেখেন, বা জনগণকে উনি তো বিভিন্ন অ্যাঙ্গেলে বক্তৃতা বিবৃতি দেন, তখন যদি জানান, সেক্ষেত্রে জনগণ আরও বেশি জানবে এবং এই আইনের সুফল ভোগ করতে পারবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো কষ্ট করে স্টুডিওতে আসার জন্য জনাব সাইফুল ইসলাম এবং জনাব নুরুদ্দিন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা তথ্য অধিকার আইনের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে এই অনুষ্ঠানের পরবর্তী পর্বে অন্য কোনো আলোচকের সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।